ওই বাড়ির শেষ জমিদার খুব নিষ্ঠুর ছিল। মরার পর তার আত্মা আজও ঘোরে। এই কথাগুলো গল্প বলে উড়িয়ে দিলেও ভয়ের বীজ বপন হয়ে যায়। জমিদার বাড়িতে এক রাত কাটাতে পারবি? ঠিক আছে, আজই যাব। ভাই, ঠিক হবে তো? অভিকের সাথে ছিল শুধু একটা টর্চ আর কিছু শুকনো খাবার। বাড়ির ভেতরে ঢুকতেই এক অদ্ভুত ঠান্ডা স্রোত তার শরীর ছুঁয়ে গেল। রাত যত বাড়ছিল, বাড়িটা তত ভয়ঙ্কর লাগছিল। কে ওখানে? তারপর অভিক একটু ভিতর দিকে যেতে সে পিছনের দিকে তাকিয়ে দেখে নিজের ঠিক পেছনে দাঁড়িয়ে এক জটখালি চোখবিহীন অবয়ব। ভয়ে তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। অভিক দৌড়ে বেরোতে চাইল, কিন্তু সব দরজা জাদুর মতো বন্ধ। পায়ের শব্দ যত কাছে আসছিল, অভিকের বুকের ভেতর তত জোরে ধাক্কা দিচ্ছিল হৃৎপিণ্ড। এটা কি হচ্ছে? আমি তো কিছু করিনি। ফ্ল্যাশব্যাক, চায়ের দোকান, বৃদ্ধ গ্রামবাসী। ওই বাড়িতে গেলে পেছনে তাকাস না বাবা, তাকালেই সে কাছে আসে। হঠাৎ করেই কথাগুলো অভিকের মাথায় বজ্রের মতো আঘাত করল, কারণ সেদিন সন্ধেবেলায় দীনেশ দাদুর সব কথা পিছনে দাঁড়িয়ে শুনেছিলেন। পেছনে তাকাবো না, যাই হোক। হঠাৎ সব শব্দ থেমে যায়, অস্বাভাবিক নীরবতা। হঠাৎ টর্চ নিভে গেল। চাঁদের আলোয় দেখা গেল সামনে দাঁড়িয়ে আছে সেই অবয়ব। শুধু তাকিয়ে থাকে, কোনো আক্রমণ নেই, কোনো শব্দ নেই, শুধু এক ভয়ানক প্রশ্ন, সে কি অভিককে যেতে দেবে? ভোরের আলো, বাড়ির দরজা খোলা, হঠাৎ মোরগের ডাক। ভোরের আলো ঢুকতেই সব কিছু মিলিয়ে গেল। অভিক দরজার সামনে পড়ে আছে, অচেতন। বন্ধুরা ছুটে আসে। অভিক, চোখ খুলো।
এই জন্য আমি বলেছিলাম যাব না। অভিক বেঁচে ফিরেছিল, কিন্তু সে আর কোনো দিন রাতের বেলা পেছনে ফিরে তাকায় না। সব ভয় গল্প নয়, কিছু ভয় অভিজ্ঞতা। সেই দিনের পর অভিক আর কোনো দিন ভূত বা অশরীরী নিয়ে সন্দেহ করেনি। আর জমিদার বাড়ি আজও দাঁড়িয়ে আছে, নীরবে।